আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আংটিটা ওর হাতে হবে না আম্মা, আর আংটির চেয়ে তোমার চুড়ি দুটো সুন্দর বেশি, ওটা তুমি পরিয়ে দাও। সুচতুরভাবে মীরার অস্বস্তি থেকে রেহাই দিল রাইফ। ধীরে ধীরে হালকা হলো মীরা। রাইফের হঠাৎ এমন সিদ্ধান্তে ভালো লাগাও কাজ করলো তার। রাজিয়া বেগম ছেলের কথায় যুক্তি আছে ভেবে আর দ্বিতীয় প্রশ্ন করলেন না। হাতের চকচকে স্বর্ণের চিকন বালা দুটো খুলে মীরার কোমল হাতে পরিয়ে দিলেন। জল জল করছে মীরার হাতে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বালা দুটো যেন ওর হাতেরই অপেক্ষায় ছিল সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশের। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে খোশ গল্পে মেতে উঠেছে যার যার মতো। রাইফ সবার চোখ ফাঁকি দিয়ে মীরার কাছাকাছি এলো আর একটু। বেখেয়ালি মীরা রাইফের হঠাৎ কাছে আসাতে থমকে গেল। মীরার ভয় মিশ্রিত মুখের পানি তাকিয়ে রাইফ চাপা স্বরে ফিসফিস করে ডেকে উঠল, মীরা। মীরা ক্ষণপাপড়ি রাখি পল্লব তুলে তাকালো, কাপা কাপা কণ্ঠে জবাব দিল, জি। রাইফ আরেকবার দেখে নিল সবাইকে। না, কেউ তাকিয়েনি তাদের দিকে। কণ্ঠস্বর খাদে নামিয়ে নিশালো কণ্ঠে বলল, আমাদের প্রথম স্পর্শটা আমাদের ব্যক্তিগত হোক। তোমার অনুভূতিগুলো আমি আরো নিকট দেখে উপলব্ধি করতে চাই। এই কাপা কাপা কোমল হাতে আমার অধর ছোঁয়াতে চাই শক্ত করে। লজ্জায় তৎক্ষণাৎ নুয়ে নিল মাথা। ওনা টেনে আড়াল করলো গোলাপি আভা ফুটে ওঠা মুখাবয়ব। কাপা কাপা হাত দুটো লুকিয়ে ফেললো ওনার ভেতর। মীরার আড়াল করা লাজুক মুখশ্রী দেখার লোভ হলো রাইফের। সময় নিয়ে পারিপার্শ্বিক অবস্থা দেখে গলা খাকারি দিতে মীরা বেখেয়ালি নজর আবারও রাইফের দিকে ঘুরে গেল। রাইফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল খানিকক্ষণ। মীরা নজর ঘুরিয়ে নেবে সেই সময় আকস্মিক রাইফের ঠোঁট গোল হলো। ফোঁ দিল মীরার চোখে মুখে। মীরার পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। নেত্রপল্লব বন্ধ হলো স্বয়ংক্রিয়ভাবে। সকালের মিঠে রোদ ঝলমলে করে তুলেছে ধরনের বুক। আধা খোলা জানলার গ্রিল ভেদ করে সূর্যরশ্মি উকি দিয়ে সাদরে গ্রহণ করে নিয়েছে মীরার মুখাবয়বে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। ডান হাতটা চোখের উপর রেখেছে, সূর্যের আলোয় যেন ঘুমের ব্যাঘাত না হয় তার। পাশেই উপর হয়ে ঘুমিয়ে উর্মি। সাধারণত মীরা নিয়ম মাফিক 10টা সাড়ে 10টার মাঝে ঘুমিয়ে যায়, কিন্তু কাল ঘুমাতে ঘুমাতে মধ্যরাত হয়ে গিয়েছে। এত দেরিতে ঘুমানোর কারণ আছে বই কি। ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল রাজিয়া বেগমরা দেখে যাওয়ার পরের দিনে, তাই সেদিনে ঢাকা চলে গিয়েছিল। 4 দিন ছিল হলে। গতকাল রাতে ফিরেছে মীরা। গাজীপুর রাস্তার অসহ্যকর জ্যামের জন্য ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তার উপর অনেকক্ষণ গল্পগুজব করে সবার সাথে কাটিয়েছে সময়। উর্মিও চলে এসেছে, তাই আড্ডাটা আরো বেশি জমে উঠেছিল। দেরি করে ঘুমানোর ফলে কোনো রকম চোখ কচলে ফজরের সালাত আদায় করে আবার শুয়ে পড়েছে মীরা। খাদিজা বেগম এসেছিলেন কয়েকবার ডেকে তুলতে। গভীর নিদ্রায় দুজনকে দেখে ডেকেও আর ডাকতে পারেনি। বালিশে নিচে রাখা সেলফোনটাতে অ্যালার্ম বেজে চলেছে। এইবার নিয়ে 3বার হয়ে গেল। মীরা পিটপিট করে কোনো রকম চোখ খুলে মোবাইল হাতড়ে কর্কশভাবে বেজে ওঠা অ্যালার্ম অফ করে দিল। আর মোড়া ভেঙে উঠে বসলো। দুপাশে হাত টানা দিয়ে আবারও হেলান দিয়ে আধা শোয়া হলো। শরীরটা আজ বড্ড বিছানা টানছি মীরা। আলসেমি যেন ছাড়ছেই না। এদিকে ক্ষুধাও লেগেছে অনেক। একদিকে পেট ভর্তি ক্ষুধা, অন্যদিকে চোখ ভর্তি ঘুম। সময় নিল বিছানা ছাড়তে। খোলা চুলগুলো হাতে হাত খোপা বেঁধে ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো বারান্দায়। মীরার লাগানো শখের পাতাবাহার গাছগুলো কেমন নিতিয়ে গেছে এই কয়দিনে। শুকিয়েও গেছে অনেক পাতা। শুকনো পাতাগুলো আলতো হাতে সরিয়ে দিতে গিয়ে খেয়াল হলো হাত দুটো ফাঁকা ওর। ঢাকায় গিয়েছিল বলে খুলে রেখেছিল রাজিয়া বেগমের দেওয়া সরু বালা দুটো। রাইফের কথায় মনে পড়ে গেল মণিকোঠায়। খাদিজা বেগমের ডাক কানে আসাতে আর ভাবতে পারল না বেশিক্ষণ। উর্মিকে ঘুম থেকে ডেকে তুলে দ্রুত পদে মায়ের কাছে ছুটল সে। খাদিজা বেগম ড্রয়িং রুমে কুশি কাটার কাজ নিয়ে বসেছেন সকাল সকাল। মীরাকে দেখে সুতোগুলো এক পাশে রেখে দিলেন। এক চিলতে হাসি দিয়ে বললেন, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন খাবি? উর্মি উঠেছে। মীরা মায়ের পাশে গিয়ে বসলো। জড়িয়ে ধরে ধাতস্থ গলায় বলল, উঠছে আম্মা, ফ্রেশ হতে গেছে। আচ্ছা, তাহলে বস, ও চলেই আসবে। তুই খাওয়া শুরু কর, আমি দিচ্ছি ডাইনিংয়ে। আম্মা, এভাবেই বসে থাকো কিছুক্ষণ। তোমাকে এভাবে ধরে থাকি, একটু ভালো লাগছে খুব। খাদিজা বেগম মেয়ের আচরণে খুব খুশি হলেন। মনটা ভরে উঠল পরম মমতায়। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। কাছে টেনে নিলেন আর একটু। উর্মি এসে বসলো মীরার পাশে। ফ্রেশ হয়ে এলে এখনো ঘুম ঘুম ভাব পুরোপুরি কাটেনি তার।
হাই তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, মিরু, এবার ছাড়, প্রচন্ড ক্ষুধা লাগছে আমার। সকাল 10টা পর্যন্ত ঘুমালে তো ক্ষুধা লাগবেই, আর একটু ঘুমিয়ে একেবারে দুপুরে উঠতে দুজনে। রাগ দেখিয়েছেন ঠিকই, কিন্তু সাথে তাড়াহুড়োও দেখা যাচ্ছে তার আচরণে। উঠতে যাবেন তখনই মীরা টেনে ধরল। সে নিজে উঠে বলল, আমি আনছি আম্মা, তুমি বসো। উর্মি খাদিজা বেগমের কথা শুনে বলল, বকো না মামি, রাতে ঘুম হয়নি তো। এই দেখো, না ঘুমানোর জন্য চোখের নিচে কালি পড়ে গেছে। মীরা কিচেন থেকে হাতে 2টা প্লেট নিয়ে আসতে আসতে কণ্ঠ সামান্য উঁচু করে বলল, ফজরের নামাজটাও পড়েনি আম্মা, আমার থেকে বেশি ঘুমিয়েছিস তুই। আমার কালি পড়লো না, আর তোর পড়েই গেল। মিথ্যা কথা বলার আর জায়গা পেলি না উর্মিলা। কাজা নামাজ পড়ে নেব। আর শোন, তোর স্কিন টোন আর আমার স্কিন টোন এক না। আমার টোনটা কালি কালি, বুঝছিস? এর জন্য ঘুমোতে হয় একটু বেশি বেশি। উর্মির কথার পরিপ্রেক্ষিতে মীরা আর খাদিজা বেগম হেসে দিল একসাথে। উর্মির পাশে বসে রুটির প্লেটটা ওর হাতে দিল মীরা। ডাইনিং আর বসবে না, এখানেই বসে খাবে। পরোটার ছোট্ট এক টুকরোর সাথে ডিম নিয়ে মুখে দিল। চিবুতে চিবুতে বলল, আরো বেশি ঘুমা, বেশি বেশি কালি কালি হবি। উল্টা বলিস কেন? উল্টা বললাম কোথায়? তুই দেখ, আমি কম ঘুমিয়ে যদি স্কিন টোন ভালো হয়, তাহলে তাহলে বেশি ঘুমিয়ে স্কিন টোন কালি। উর্মি খেপে গেল মীরার উপর। বোঝায় একটা, বোঝে আরেকটা। বলেছে ওর স্কিন ভালো না, তারপরেও কথা পেঁচাচ্ছে। খাদিজা বেগম দুজনের তর্ক দেখে থামাতে লাগলেন। মীরা আলাভোলা মুখ করে কথার জালে খেপিয়ে দিচ্ছে উর্মিকে। জমে উঠেছে রাতের ন্যায় আরেক দফা আড্ডার পসরা। আকাশি রঙের শার্ট পরিহিত সুঠাম দেহের অধিকারী রাইফ অফিসিয়াল কাজ করছে নিজের ডেস্কে, চোখ তার সামনে রাখা কম্পিউটারের স্ক্রিনে। কাজের ফাঁকে ধোঁয়া উড়ানো কফির কাপে চুমুক দিচ্ছে ছোট্ট করে। এর মধ্যে মুঠোফোনের টা বেজে উঠল। ধ্যানমগ্ন রাইফের ধ্যান ভাঙল তৎক্ষণাৎ। ফোনটা প্যান্টের বাঁ দিকের পকেট থেকে বের করে হেলান দিল। গা ছেড়ে আরাম করে বসলো। ফাহাদের নাম্বার ভাসছে স্ক্রিনে। বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে সোয়াইপ করে কানে দিল। স্বাভাবিক গলায় বলল, বলো। যাবে নাকি আজ রাইডে? দূরে যাওয়ার প্ল্যান আছে আজ। আজ সম্ভব না, হাতে কাজ আছে একটা। রাইফের হাতে আজ কাজ নেই। তবু অজ্ঞাত মিথ্যে কথাটা বলতেই হলো। ফাহাদ স্বাভাবিকভাবেই নিল রাইফের বিষয়টা। আরো কিছুক্ষণ টুকিটাকি কথাবার্তা বলে ফোন রাখলো। রাইফ কালো হাত ঘড়িটাতে তো চোখ বুলিয়ে আশেপাশে তাকালো। ছুটির সময় চলে এসেছে। সেই সময়ের কাজটুকু সম্পূর্ণ করার জন্য আবার হাত দিল কম্পিউটারের মাউসে। পরন্ত বিকেলে অলসতা কাটাতে মীরা চা বানাচ্ছে কিচেনে। উর্মি ডেকে চলেছে রুম থেকে। চুলের আঁচ কমিয়ে ছুটল রুমের দিকে। মীরা গলার স্বর কিঞ্চিত উঁচু করে বলল, কি হয়েছে? গন্ডারের মতো ডাকছিস কেন? তোর কল আসছে, 3বার বাজলো। মীরা ফোন হাতে নিতে নিতে জিজ্ঞেস করলো, কে? আননোন নাম্বার। তাহলে থাক, কে না কে, দরকার হলে আবার করবে। 3বার করেছে মিরু, প্রয়োজনেই করেছে। মীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটাও ঠিক বলছিস। কথাটা বলেও কল দিচ্ছে না মীরা। কেন জানি ইচ্ছে করছে না কল দিতে। এমনিতে ফোনে কথা বলতে ভালো লাগে না, তার উপর আননোন নাম্বার। যার দরকার সে আবার কল দেবে বলে উঠে দাঁড়াতে ভো ভো করে ভাইব্রেট হয়ে রিংটোন বেজে উঠল। 11 ডিজিটের শেষ 2 ডিজিট 92। উর্মির দিকে তাকাতে দেখলো উর্মিও তাকিয়ে মীরার দিকে। ইশারায় দ্রুত রিসিভ করতে বলল সে। কল কেটে যাবে সেই মুহূর্তে দ্রুত রিসিভ করলো। কানে নিয়ে ধরে থাকলো অপর প্রান্তের কথা শোনার জন্য। কি ব্যাপার, কিছু বলছে না কেন? মীরা রাগ হলো। ফাদের মালাই চা বানানো বাদ দিয়ে এখানে কে না কে কল করেছে তার তামাশা দেখবে নাকি এভাবে? বিরক্ত হয়ে কান থেকে ফোন সরানোর জন্য উদ্যত হতে কর্ণকুহরে প্রবেশ করলো ভরাট গলার আদেশ করা কণ্ঠস্বর। মীরা, ছাদে আসো একটু। বেশি না, 5 মিনিটের জন্য অপেক্ষা করছি আমি। টুটটুট শব্দ করে বিচ্ছিন্ন হলো সংযোগ। মীরার মুখাবয়বে স্পষ্ট বিস্ময় ভাব ফুটে উঠেছে। উর্মির দৃষ্টিগোচর হলো সেটা। তড়িৎ গতিতে মীরার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মীরা চেহারা স্বাভাবিক করে বলল, আমি পারবো না যেতে। কোথায় যাবি? ছাদে। মুচকি মুচকি হেসে আহ্লাদে আটখানা হয়ে উর্মি বলল, রাইফ ভাই। মীরা কোনো জবাব দিল না। হনহন করে হাঁটা ধরল কিচেনে। বলেই হলো নাকি, কেন যাবে সে? যাবে না। উর্মি ছুটল মীরার পেছন পেছন। কমিয়ে দেওয়া চুলার আঁচটা মিডিয়াম করে দিল মীরা। উর্মি তার কাছে এসে বলল, এখানে এলি যে, যাবি না? না। মীরার স্পষ্ট জবাব। উর্মি বিস্ময় কণ্ঠে বলল, আল্লাহ মিরু, আজ বাদে কাল উনি তোর হাজবেন্ড হবে, আর তুই তার কথা শুনছিস না? যেদিন হবে সেদিন শুনবো। আমি পারবো না যেতে। তুই জানিস লোকটা কেমন অসভ্য। কেমন অসভ্য? কি করেছে?
উর্মির কথার বিস্ময় মীরা মুখ ফসকে হাতে চুমু দেওয়ার কথা বলতে গিয়েও সামলে নিল। আমতা আমতা করে বলল, উল্টাপাল্টা কথাতে লজ্জায় ফেলে আমাকে। মীরার এহেন কথাতে উর্মির বিস্ময় ভরা মুখটাতে দুষ্টুমির হাসি ফুটে উঠল। কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওফো, শুরু হয়েছে তবে। মীরা ভ্রুকুচকে ঠোঁট ফুলিয়ে চোখ রাঙালো। 4টা কাপ নিয়ে চা ঢালবে সেই মুহূর্তে উর্মি একটা সরিয়ে ফেলল। মীরা তাকা দিয়ে বলল, তুই তো ছাদে যাবি, চা খেলে দেরি হবে। তুই যা, আমি চা নিয়ে যাচ্ছি মামু মমির কাছে। মীরা যাবে না বলে আবারও টেনে নিল কাপ। উর্মি মৃদু স্বরে ধমকে উঠল, যাবি না কেন? আশ্চর্য, 2 দিন পর যখন বিয়ে হবে তখন লুকাবি কিভাবে? তুই না গেলে রাইফ ভাই যেরকম মানুষ বাসায় চলে আসবে, তখন বুঝিস। মীরা উর্মির কথাতে একটু দমল। হ্যাঁ, ওনার কাজকর্মের কোনো নিশ্চয়তা নেই। হুটহাট কি করে বসে বলা যায় না। যদি বাসায় এসে বলে বসে মীরাকে দরকার, তখন কি করবে সে? লজ্জায় পড়ে যাবে বাবা মার সামনে। ছি ছি, আমারটা না হোক। মীরা আরেকটা কাপ সরিয়ে 2টা কাপে চা ঢাললো। মীরার হাতে দিয়ে বলল, আব্বাজান আর আম্মাকে দিয়ে আয় দ্রুত। আমার চা শুনে রাখ মিরু, আমি চা খাই। শুধু চা খাই বলে ভুল হবে, নেশা উঠলে। ছাদ থেকে না এসে খাবি? আয় দ্রুত, আমার সাথে যাবি তুই। উর্মি আশ্চর্য হলো আরেক দফা। কথা বলার জন্য ঠোঁট দুটো ফাঁক করবে তখনই হন করে পাশ কেটে চলে গেল। যেতে যেতে বলল, তুই না গেলে আমিও যাব না, ফাইনাল। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে ঊর্ধ্বমুখে এগিয়ে যাচ্ছে মীরা এবং উর্মি। পাশাপাশি হাঁটছে দুজন। ছাদের কাছাকাছি আসতে ধীর হলো মীরার হাঁটার গতি। কিছুটা পিছিয়ে গেল উর্মির থেকে। পা ফেলছে কোনো রকমে। অবশ অবশ লাগছে মীরা। উর্মি জোর করে পরিয়ে দেওয়া লাল ওড়নাটা টেনে মাথাটা পুরোপুরি ঢেকে নিল। ডিপ ডিপ করে কাঁপছে হৃদয়। রাইফের সামনাসামনি হতে মীরার এখন সংকোচ হয় অনেক। যে লোকটাকে সে জেগে জেগে স্বপ্ন দেখতে বলেছিল, সে সত্যি সত্যি স্বপ্নটাকে বাস্তব করে দিচ্ছে কয়েকদিনের ব্যবধানে। ছাদের এক কোণে দাঁড়িয়ে গেটের দিকেই তাকিয়ে রাইফ, তার গভীর চোখ দুটো প্রেয়সীর অপেক্ষায়। পায়ের আওয়াজ শুনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রাইফ সোজা হয়ে দাঁড়ালো। হাতে রাখা মুঠোফোন পকেটে গুছল। ছাদের দরজা দিয়ে উর্মি ঢুকলো প্রথমে। তাকে দেখা মাত্র রাইফের মুখটা ভারাক্রান্ত হলো। আসতে বলল মীরাকে আর এলোকে। এই মেয়েটা এবার সত্যি সত্যি ওর ঘরে আনতে হবে। সময় দিচ্ছে তো, গায়ে লাগছে না ওর। রাগ হলো খানিক, বিরক্তও হলো সাথে। ভ্রুজোড়া কুচকে উর্মির পেছন তাকাতেই ছলাৎ করে উঠল বুকের বাঁ পাশটা। ওই তো কাঙ্ক্ষিত নারী। পরনে সাদা সালোয়ার কামিজের সাথে মাথায় লাল ওড়না। কি স্নিগ্ধ সুন্দর লাগছে। ধবধবে সাদা মেঘের মাঝে যেন মীরার লাল ওড়না পেঁচানো আদলটুকু রক্তিম সূর্য নাই দীপ্তি ছড়াচ্ছে। চতুর্দিকে সাদা পোশাকে পবিত্র লাগছে ভীষণ। লালের মাঝে ফর্সা মুখাবয়বটা ফুটে উঠেছে বেশ। উঁচু দৃষ্টিতে এগিয়ে আসা মীরা আকাশি রঙের শার্ট পরিহিত রাইফকে এক পলক দেখছে। নজর নিম্নে আবদ্ধ করে উর্মির পাশে গিয়ে দাঁড়ালো। রাইফের সাথে বেশ ব্যবধান নিয়ে দাঁড়িয়েছে সে। হাসি মুখে উর্মির সাথে কুশল বিনিময় করে রাইফের চোখ ঘুরে ফিরে মীরার দিকেই ছুটে যাচ্ছে। মন ভরে দেখার জন্য ছটফট করছে চোখের কালো মণিটা। কিন্তু একটা সূক্ষ্ম বিপত্তি দেখা দিল। মাঝে উর্মি দাঁড়ানোতে ঠিকমতো দেখতেও পাচ্ছে না রাইফ। গুনে গুনে 5 দিন পর দেখা, আর এই মেয়ে কিনা এমন জায়গায় দাঁড়িয়েছে রাইফের উকি মেরে দেখা লাগছে। হাসি হাসি মুখটা চুপসে গেল। রাগ হলো সাথে বিরক্ত। জোরপূর্বক মুখে বোকাশোকা একটা হাসি ঝুলিয়ে ভনিতা না করে সরাসরি রাইফ উর্মিকে বলে উঠল, এখানে কেন আসছো উর্মি? কাবাব মে হাড্ডি হতে? আমি হাড্ডি হতে চাইনি রাইফ ভাই, আমাকে জোর করে বানানো হয়েছে। মীরা মাথা নিচু করে গাল ফুলালো, কিন্তু কিচ্ছু বলল না। রাইফ পুনরায় উর্মিকে বলল, তাহলে তোমার ইচ্ছা নেই কাবাবের হাড্ডি হওয়ার? কণ্ঠে জোর দিয়ে জবাব দিল উর্মি, মোটেও না, আমি অতটাও মির্জাফর না যে আপনাদের মাঝে এসে দাঁড়াবো। তাৎক্ষণিক বা ভ্রুটা উঁচু করে রাইফের সহজ সরল জবাব। দাঁড়িয়েই তো আছো। উর্মি দ্রুত দুজনের মাঝ হতে সরে আসলো। সত্যি সত্যি সে যে বেখেয়ালিতে দাঁড়িয়ে আছে দুজনের মাঝে বুঝতেই পারেনি। লজ্জা পেল কিন্তু প্রকাশ করলো না। মীরার ঘাড়ে দোষ চাপিয়ে বলল, মীরা পেছনে আসছে জন্য পেছনে পড়ছে, দোষ ওর। মীরা চোখ বড় সড়ো করে উর্মির দিকে তাকালো। রাইফ কথা বাড়ালো না। সময় নষ্ট হচ্ছে। এখন কথার প্রেক্ষিতে কথা বাড়ালে ও নিজেই লস। তাই সূক্ষ্ম কৌশলের সহিত বলল, দোষ আমারই উচিত ছিল ও পাশে গিয়ে দাঁড়ানো। এবার তাহলে কি করা উচিত তোমার বলো তো? উর্মি রাইফের কথার ধরনে হেসে দিল। মীরা বারংবার উর্মিকে মাথা নেড়ে না করছে। অনুরোধের সুরে বলল, উর্মি, এটা করিস না, যাবি না, প্লিজ যাস না।
উর্মি কপালে বিরক্তির ভাঁজ ফেলে পড়ল। পেয়েছিস কি দুজন? একজন নিচে ঠেলে তো আরেকজন ওপরে। এ ভাই তোরাই নিচে যা, আমি এখানে থাকি। মীরা এগিয়ে গেল উর্মির দিকে, আবার অনুরোধ করছে যেন চলেই না যায়, কিন্তু উর্মির চেহারা বলছে সে মীরার মতামতকে গ্রাহ্য করছে না একটু। রাইফ সূক্ষ্ম ইশারা দিল উর্মিকে, যার অর্থ ভালো মেয়ের মতো এবার ফটাফট একটা দৌড় দাও তো বাসার দিকে। বুদ্ধিদীপ্ত উর্মি ইশারায় মানে ধরে ফেললো সহজে। মুহূর্তে দ্রুত পায়ে মীরাকে পাশ কেটে চলে গেল। মীরা বাধা দেওয়ার সময়টুকু পর্যন্ত পেল না। তার চোখ ফোনে গেল উর্মির কাণ্ড কারখানা দেখে। ভয় মিশ্রিত চেহারা নিয়ে তাকিয়ে থাকলো সিঁড়ির দরজার দিকে। কি হবে এখন? উর্মি বাসায় গেলে আব্বাজান যদি জিজ্ঞেস করে মীরার কথা, তখন কি ও বলে দেবে রাইফের সাথে ছাদে থাকার কথা? ছি ছি, এ কেমন পরিস্থিতিতে পড়লো। চোখ নামিয়ে নিতে হুট করে উর্মি আবারও দৌড়ে প্রবেশ করলো ধপাধপ শব্দ করে। মীরার সম্মুখে এসে বলল, টেনশন করিস না, আমি সিঁড়িতেই বসে আছি তোর জন্য। কথাটুকু বলেই উর্মি যেভাবে তড়িৎ গতিতে এসেছিল সেভাবেই প্রস্থান করলো সেখান থেকে। মীরা স্বস্তি পেল, কিন্তু রাইফের কথা ভেবে অস্থির মনটাকে স্থির করতে পারলো না পুরোপুরি। সময় কেটে গেল কিছুক্ষণ ভেবে। রাইফ রেলিংয়ে হেলান দিয়ে নীরবতা বিচ্ছিন্ন করে ডেকে উঠল, মীরা। রাইফের দিকে তাকালো না মীরা, দৃষ্টি নিচে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, জি। ভয় পাচ্ছ? মীরা অকপটে স্বীকার করলো, ছোট্ট করে জবাব দিল, কিছুটা। কিছুটা না, অনেকটাই মনে হচ্ছে। দেখি, এদিকে আসো। রাইফের ইশারায় নির্দেশ করা জায়গায় দূরত্ব বজায় রেখে চুপটি করে দাঁড়ালো মীরা। রাইফ মুচকি হাসলো, কৌতূহল সুরে শুধালো, আমাকে ভয় পাচ্ছ? মীরা নিশ্চুপ। এখানে আর কে আছে যে ওনাকে ছাড়া অন্য কাউকে ভয় করবে? রাইফ জানে ওর প্রশ্নের উত্তর মীরা দেবে না। মীরার দুরু দুরু মনটা হালকা করতে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, ফর্ম ফিল আপ কমপ্লিট? জি। কখন আসছো বাসায়? রাতে। এক্সাম কবে হওয়ার সম্ভাবনা? 1-2 মাস পরেই। রাইফের মুখাবয়ব ভাবুক হলো, কিছু ভেবে ভরাট গলায় শীতল কণ্ঠে পুনরায় ডেকে উঠল, মীরা। মীরা কেঁপে উঠল। সবাই তোকে মীরা বলেই ডাকে, কিন্তু রাইফের গলায় মীরা ডাকটা তাকে শীর্ষের অনুভূতি দেয়। কেঁপে তুলে শিরা উপশিরা ছোট্ট একটা ঢোক গিলে জবাব দিল সে, জি। রাইফের পুরুষালী কণ্ঠস্বর আদেশ সূচকে বলল, আমার দিকে ঘুরে দাঁড়াও। মীরার কি হলো জানে না, ননির পুতুলের ন্যায় ঘুরে রাইফের সামনাসামনি হয়ে দাঁড়ালো। রাইফ এক কদম এগিয়ে এলো মীরার দিকে, আপাত মস্তক পরক করলো মীরার। ওনার একটা সুতা কখন থেকেই টেনে যাচ্ছে সে। রাইফ নম্র গলায় বলল, সুতাটাকে রেহাই দিয়ে একটু আমার দিকে তাকাবা? মীরা সুতা ছেড়ে দিল সাথে সাথে। রেহাই তো দিল ঠিকই, কিন্তু রাইফের দিকে তাকাতে পারল না। রাইফ কণ্ঠ খাদে নামিয়ে আরো শীতল কণ্ঠে বলল, আজ আর তোমাকে লজ্জায় ফেলবো না মীরা, শুধুই দেখব। একটু দেখি তোমাকে। রাইফের কণ্ঠ থেকে শুরু করে চোখে মুখে আকুল আবেদন ঠিকরে পড়ছে মীরাকে দেখার। তীব্র মনোবাসনা বেঁধেছে মুখের ভেতর। আরো এক কদম এগিয়ে নম্র কণ্ঠে শান্ত ভঙ্গিতে পুনরায় বলল, মাথাটা তোলো প্লিজ, তাকাও আমার দিকে। মুহূর্তে বশবর্তী হলো রাইফের ঠান্ডা কণ্ঠের আকুল আহ্বানে। মিশমিশে কালো পল্লবের আঁখিদয় মিলে তাকালো রাইফের পানে। নজর আবদ্ধ হলো রাইফের শান্ত স্থির চোখ দুটিতে। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাইফ। মুখে তার অনিন্দ সুন্দর মুচকি হাসি লেপটে আছে। দুষ্ট মিষ্ট চাহনি নিয়ে আজ খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে পরিপাটি চুল, আকাশি রঙের শার্ট 8 শার্ট ভেবে লেগে আছে বলিষ্ঠ দেহে। উপরের 2 বোতাম খোলা, হাত দুটো কালো প্যান্টের পকেটে গুজে দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে সে। মীরার ডাগর ডাগর চাহনিতে মুচকি হাসি প্রশস্ত হলো রাইফের। মীরা দৃষ্টি নামিয়ে নিল। রাইফের আজকের চেহারা এবং চোখ দুটোতে ভালো লাগা ফুটে উঠেছে। প্রেয়সীর নজরে নজর রেখে আচ্ছন্ন হয়েছে ভালোবাসে। প্রকৃতিতে শিরশিরে হাওয়া বইছে, তুলোর মতো পুঞ্জে পুঞ্জে সাদা মেয়ে ঘুরে যাচ্ছে। নীলাভ বিশাল আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে দুজন। একজন লজ্জায় টইটুম্বর হয়ে নজর ফিরিয়ে নতমুখে দাঁড়িয়ে, তো অন্যজন অপলক নয়নে মন জুড়িয়ে নিচ্ছে। আসলে কি জুড়িয়ে যাচ্ছে? যদি জুড়িয়ে যেত তবে কেন একের পর এক অবাধ্য ইচ্ছেগুলো হানা দিচ্ছে তার হৃদয় কোঠরে? মাঝের সামান্য ব্যবধানটুকু ঘুচিয়ে দেওয়ার ইচ্ছে ক্রমশ বাড়ছে কেন তবে? পারছে না আলতো হাতে ছুঁয়ে দিতে, পারছে না ওনার ফাঁক দিয়ে বেরিয়ে আসা চুলগুলো কানে গুঁজে দিতে। এই যে দেখছে, দেখিয়ে যাচ্ছে, তবুও মন ভরছে না কিছুতে। রাইফের মনে হচ্ছে তুলে বাসায় নিয়ে রেখে দিতে, আরাম করে বসে দেখা যাবে। চুপটি মেরে বসে থাকা মীরাকে রাত দিন ভর দেখবে সে। সময়ের পর সময়ই চলে যাচ্ছে। রাইফের নজর সরছেই না মীরার থেকে। কখনো নাকি গালে চোখে, তো কখনো মীরার সরু পাতলা গোলাপি অধরে।
রাইফের অনিমেষ চাহনিতে মীরার সংকোচ বাড়তে থাকলো। কাচুমাচু করে রাইফের দিকে তাকিয়ে অনুমতি নেওয়ার স্বরে বলল, এবার যাই। রাইফ দুদিকে মাথা নাড়ালো। তার অর্থ না। মীরা বাধ্যগত মেয়ের মতো আবারও নীরব হলো। রাইফ পকেট থেকে হাত বের করে বলল, আমার নাম্বারটা সেভ করে নিও, রাতে কল দিব। মীরা মাথা তুলে তাকালো, চোখে চোখ রেখে ধীর আওয়াজে বলল, আপনি আমার নাম্বার কবে নিলেন? কার কাছ থেকে নিলেন? রাইফ জবাব দিল না। রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে তুলল শুধু। মীরার মনে জাগা একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় থেকে। রাইফের জবাব না পেয়ে মীরা পুনরায় শুধালো, আমি তো তখন কথা বলিনি, কি করে বুঝলেন কলে আমি ছিলাম? রাইফ বুকের উপর দু হাত ভাঁজ করলো, মাথাটা মীরার দিকে ঝুঁকে উল্টো প্রশ্ন করলো, আমার লাজুক লতা ব্যতীত তোমাদের বাসায় কল রিসিভ করে নীরব থাকার মতো কি কেউ আছে মীরাবতী? রাইফের মুখে উচ্চারিত লাজুকলতা এবং মীরাবতী সম্বোধন শুনে মীরা লজ্জায় দৃষ্টি ফিরিয়ে নিল। নিজের ঠোঁট কামড়ে চোখ খিঁচে ফেল তৎক্ষণাৎ। এখানে আর কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে না সে। কোনো রকমে মিনমিন করে বলল, আসছি। রাইফের জবাবের অপেক্ষা না করেই মীরা ঘুরে হাঁটা শুরু করলো। মীরার লাজুক মুখ দেখে রাইফের মুখে অমায়িক হাসি ফুটল। দুষ্টুমি খেলা করলো মস্তিষ্কে। কণ্ঠ উঁচু করে ডেকে উঠল, মীরা। প্রশ্নাত্মক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকালো মীরা। রাইফ ডান হাতটা বুকের বাঁ পাশে নিল। ইশারায় বুকের বাঁ পাশটা দেখিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলে উঠল, দেরি কিসের তবে? দ্রুত এসো, বুকের বাঁ পাশটা শুধুই তোমার জন্য বরাদ্দ, অপেক্ষায় তোমার জন্য। পরপর কেটে গেছে 1 সপ্তাহ। রাইফ কদিন মীরার সাথে ফোনে যোগাযোগ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মীরার মুখ থেকে হু হাঁ ব্যতীত কিছুই বের করতে পারেনি সে। দেখা করতে চাইলেও মীরা সংকোচ করেছি ইনিয়ে বিনিয়ে। অবশেষে ধৈর্য হারা হলো রাইফ। এভাবে মীরাকে না দেখে থাকতে পারছে না মোটেও। মেয়েটা যে কেন বোঝে না ওর অবস্থাটা। একটু দেখতেই তো চাই শুধু, কাছে তো এখনই টেনে নিচ্ছে না। এত সংকোচের কি আছে? রাইফ সকাল সকাল ঘুম থেকে উঠেই রাজিয়া বেগমকে জানিয়েছে আজ অফিস যাবে না। মীরাদের বাসায় যাবে বিয়ের ডেট ফিক্সড করতে। কালকের মধ্যে মীরাকে তাদের বাসায় চাই তার। রাজিয়া বেগম রাইফের কথাতে মুখের উপর কাটকাট ভাবে অসম্মতি জানালেন। সামনে মীরার ফাইনাল পরীক্ষা। বিয়েটা তিনি পরীক্ষার পরই করতে বললেন, কিন্তু কে শুনে কার কথা? রাইফের এক কথা, এখনই বিয়ে করবে সে। পরীক্ষা তো আর আটকে রাখছে না সে, পরীক্ষার সময় পরীক্ষা দেবে। না করেছে কে? রাজিয়া বেগম রেগে গেলেন কিঞ্চিত। শক্ত কণ্ঠে বললেন, সমস্যা কি তোর রাইফ? এখনই বিয়ে করতে হবে কেন? মেয়েটার সামনে পরীক্ষা। এখন বিয়েটা হলে ওর পরীক্ষা খারাপ হতে পারে, আর একটা প্রস্তুতি আছে না। হুট করে বিয়ে করানো যায়? মীরাকে রাজরানী করে ঘরে তুলবো আমি। রাইফ ছটফট করে পায়চারি করছে। একবার বসছে তো একবার হাঁটছে। অস্থিরতা স্পষ্ট ফুটে উঠেছে তার ভাবভঙ্গিমায়। কি করে বলবে তার সমস্যা কি? মাকে কি এখন বলা যায় যে মীরাকে না দেখলে তার ভালো লাগে না, ঘুম হয় না রাতে, অফিস করেও শান্তি পায় না? এসব মুখ ফুটেই বলতে হবে কেন? বুঝে নিতে কি অসুবিধা? ছোট্ট শ্বাস ফেলে রাজিয়া বেগমের কাছে এসে বসল রাইফ। মায়ের দিকে তাকিয়ে বলল, যে আগে থেকে রানী, সে সাজলেও রানী, না সাজলেও রানী। নতুন করে বানাতে হবে না আম্মা। রাজিয়া বেগম থুবলেন না। মেজাজ খারাপ হচ্ছে তার। সে না হয় কোনো রকমে আনলো, কিন্তু মীরাদের পরিবারের কথাও তো ভাবতে হবে। নিজেকে শান্ত করে রাইফকে মানাতে কোমল স্বরে বললেন, ওনারা কি ভাববে আব্বা? ওনাদেরও তো একটা প্রিপারেশন আছে, তাই না? মায়ের কথা রাইফের মনোপুত হলো না। এটা কোনো কারণ হলো? অদ্ভুত কারণ দিয়ে যাচ্ছে কখন থেকে। ভ্রুকুঞ্চন করে অশান্ত ভঙ্গিতে বলল রাইফ, কিসের প্রিপারেশন আম্মা? 3 তলায় থেকে 5 তলায় মেয়েকে পাঠাতে কিসের প্রিপারেশন? আনতে ঘোড়াও লাগবে না, হাতিও লাগবে না, কোলে করে আনতে পারবো। মুখে লাগাম দে বেয়াদব কোথাকার। রাইফ মায়ের ধমকে হাসি দিল। দু হাতে জবটি ধরে আবদারের স্বরে বলল, আম্মা তুমি যাও প্লিজ, কথা তো বলে দেখো। বুঝিস না কেন? কি বুঝবো আম্মা? তোমার কি একটু মায়াদয় হয় না? উপযুক্ত ছেলেটা মুখ ফুটে বিয়ের কথা বলছে। বাবা থাকলে এরকম কখনো হতো না, আমি বলার আগেই ব্যবস্থা করে দিত। জায়গা মতো কুক দিয়ে রাইফ মন খারাপের ভাব ধরে চুপ করে রইল। রাজিয়া বেগম স্বামীর কথা মনে হতে আবেগ আপ্লুত হলেন, স্মৃতিচারণে ব্যস্ত হলেন। ছেলের বিয়ে নিয়ে কতই না শখ ছিল ওনার। মন গড়ল রাজিয়া বেগমে। রাইফ আর চোখে একবার দেখল মাকে। চেহারা পাল্টে গেছে। ইতিবাচক সিদ্ধান্ত মনে করে বিস্তর হাসি ফুটল তার মুখে।
ড্রয়িং রুমে রাজিয়া বেগমের সাথে খাদিজা বেগম খোশ মেজাজে গল্প করছেন। শকত রহমানও ছিলেন এই আড্ডায়। আসরের সালাত আদায় করতে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগের মীরার পরিবার রাজিয়া বেগমের আকস্মিক আগমনকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে তারা, আসবেন তো অবশ্যই, কিন্তু রাজিয়া বেগম ভনিতা যারাই শকত রহমান এবং খাদিজা বেগমকে জানিয়েছেন কালকের মাঝেই মীরাকে তার পুত্রবধূ করতে ইচ্ছুক। রাইফের কথা চিন্তা করে শকত রহমান কি মিনতিও করেছেন রাজি হওয়ার জন্য। শকত রহমান দোটানায় ভুগছিলেন অনেকক্ষণ। একটা মাত্র মেয়ে তার, বিয়েটা তিনি ধুমধাম করেই দিতে চান, কিন্তু এত দ্রুত কিভাবে সবকিছুর আয়োজন করবেন তিনি? রাজিয়া বেগমও ছাড়ছে না কিছুতে। কিছু বুঝে উঠতে না পেরে ফোন করলেন বোন সানজিদা বেগম এবং মীরার বড় মামাকে। সলা পরামর্শ করে শকত রহমান একদিনের সময় চেয়ে নিলেন রাজিয়া বেগমের থেকে। বিবাহের দিন ধার্য করলেন একদিন পর। রাজিয়া বেগমও খুশি হলেন, উনারও তো সময় দরকার প্রস্তুতি নেওয়ার জন্য। সম্মতি জানালেন শকত রহমানকে। বিয়ের তারিখ ধার্য হলো অবশেষে। শকত রহমান মসজিদ থেকে ফেরার সময় রাইফের সাথে দেখা হলো রাস্তার মোড়ে। কুশলাদি বিনিময় করে তিনি জোর করে বাসায় এনেছেন হবু জামাতাকে। রাইফেরও অবশ্যই ইচ্ছে ছিল, অনেকদিন হলো মীরাকে দেখে না, এই সুযোগে এক নজর দেখা হলে মন্দ হয় না। দুপুরের খাওয়া শেষে সে যে ঘুম দিয়েছিল মীরা একেবারে বিকেল 5টায় সজাগ পেয়েছে। হাই তুলে চোখমুখ ডোলে উঠে বসল। বেডসাইডে সুইচ টিপে অন্ধকার রুমটা কৃত্রিম আলোয় আলোকিত। বালিশের পাশে রাখা সুতি ওনাটা গায়ে জড়িয়ে উঠে দাঁড়ালো। আসরের সালাত আদায় করবে ভেবে উজু করতে যেতে চেয়েও ওদিকে আর পা বাড়ালো না মীরা। অনেকক্ষণ ঘুমানোর ফলে মাথাটা ভার ভার হয়েছে। ঘুম ঘুম ভাব কাটানো দরকার। গড়া লিকারের 1 কাপ রং চাই পারে মাথাটা সতেজ করে তুলতে। সিদ্ধান্ত নিল চা বানানোর জন্য চুলোয় পানি দিয়ে বরং সে নামাজ পড়বে। নামাজও হলো, চাও হলো, সময়টাও বেঁচে গেল। রুমের দরজা খুলে লম্বা একটা হাই তুলল মীরা। কোমর ছাপানো খোলা চুলগুলো দুহাতের সহিত খোপা বাঁধতে বাঁধতে আনমনে হাঁটা ধরল কিচেনে। দুহাতের কার সাজিতে চুলগুলো পেঁচিয়ে গুজে দিলে খোপা বাঁধা শেষ হবে এমন মুহূর্তে হাত আটকে গেল। ছোট্ট ছোট পায়ের কদম থেমে গেল সোফায় বসে থাকা রাইফকে দেখে। মীরা আতঙ্কিত হলো, বিস্ময় ভরা চেহারায় তাকিয়ে রইল। অসম্ভব, উনি এখানে কেন থাকবেন? দেখার ভুল ভেবে বিরক্তিতে অন্যদিকে তাকাতে গলা খাকারির শব্দ শুনে চমকে উঠল, খেপে উঠল জোরে সোরে। হাতে ধরে রাখা খোপার বাঁধন আলগা হলো কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা রাইফকে দেখে। ধীরে ধীরে কোমর ছাপানো দীঘল কালো চুলগুলো জায়গা করে নিল পুরো পিঠ সমেত। দুগালের পাশ দিয়েও জায়গা করে নিল ঘাড় সমান ছোট্ট চুলগুলো। সেই সুপরিচিত ঘ্রাণ পাচ্ছে মীরা। তড়িৎ গতিতে মস্তিষ্ক জানান দিল এটা তার দেখার ভুল নয়, এটা সত্যি। হুলস্থুল করে ওনা টেনে মাথায় জড়ালো। রাইফ তাকিয়েই আছে এক দৃষ্টিতে। মীরার কাঁধবে কোমর ছুঁড়ে দেওয়া চুল দেখে বিমোহিত হয়েছে সে। মীরার এমন রূপ যে তার অজানা। এই ঘুম কাতুরে ফোলা ফোলা স্নিগ্ধ মুখটাও তার অদেখা। মীরা খুব করে চেষ্টা করছে কিছু বলতে, কিন্তু রাইফের হঠাৎ সাক্ষাতে সব কিছুই গুলিয়ে যাচ্ছে। রাইফি প্রথম কথা বলল। ওড়না ভেদ করে কোমরের দিকে বেরিয়ে আসা চুলগুলো আরেকবার দেখে মীরার নজরে নজর আবদ্ধ করল। গম্ভীর গলায় নিবিড় কণ্ঠে বলল, তোমার এই মোহনীয় রূপটা আমার ভেতরটায় কালবৈশাখী ঝড় তুলেছে মীরা। বিশ্বাস করো, অবাধ্য ইচ্ছেগুলো হামলে পড়েছে। গগন বিদারী চিৎকার করে বলছে চুলগুলো ছুঁয়ে দিতে। ফোলা ফোলা চোখ দুটোই ওষ্ঠ ছোঁয়ার প্রচণ্ড লোভ হচ্ছে আজ। রাইফের চাপা স্বরে বলা কথাগুলো মীরার হৃদয় নাড়িয়ে দিল। ভয় আড়ষ্ট হলো। লোকটা কি বলছে এসব? ভয় ভয় চেহারা লুকিয়ে চেহারার স্বাভাবিকতা ফুটিয়ে মাথা নাড়ালো। যার অর্থ এমন কাজ করবেন না, ভুলেও না। রাইফ জল জলে হাসি দিল মীরার এমন চেহারায়। দীর্ঘদেহী পুরুষটা কিঞ্চিত ঝুঁকল মীরার দিকে। চাপা স্বরে ফিসফিসিয়ে বলল, আর 2 দিন রেডি থেকো মীরা, আমি ছাড়বো না তোমাকে, সত্যি ছাড়বো না। বাসাভর্তি মেহমান গিজগিজ করছে। হই হুল্লোড়ে মেতে উঠেছে সবাই। খুশির ঝিলিক চোখে মুখে উপচে পড়ছে বরপক্ষ এবং কনেপক্ষের সকলের মুখে। কেউ খুশ গল্পে মেতে উঠেছে, তো কেউ কেউ ব্যস্ততা নিজ কর্মে। কোলাহলপূর্ণ পরিবেশে নিজের রুমে খুবই সাধারণভাবে বধূ সেজে বসে আছে মীরা। লাল রঙের জমিনের উপর সোনালী রঙের কারুকার্য করা বেনারসিটা মীরার অঙ্গ জুড়ে জড়িয়ে আছে। অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। চোখ ধাঁধানো, মন মাতানো রূপ ঠিকরে পড়ছে মাথায় দেওয়া ছোট্ট ঘোমটার মাঝে ফর্সা আদল টুকুতে। টানা টানা চোখ দুটোই হালকা করে দেওয়া কাজল লেপটে আছে। গোলাপি সরু অধরে হালকা কৃত্রিম খোলাপি আভা লাগিয়ে মীরার সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে। টকটকে লাল মেহেদি দেওয়া হাতটা কোলের উপর রেখে কোছলে যাচ্ছে অনেকক্ষণ। সকাল থেকে কয়েক ছোট কান্না করে লাল করে ফেলেছে 2 চোখ।
ফোলা ফোলা চোখ দুটোই কাজল দেওয়াতে মীরার চেহারায় অন্যরকম মায়া সৃষ্টি হয়েছে আজ। উর্মি আজ ভীষণ খুশি। সুন্দর একটা ড্রেস পরে মীরার আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। রাজিয়া বেগম মীরার এমন রূপ দেখে অনেকক্ষণ ধ্যান মেরে তাকিয়েছিলেন। ছেলে যে তার এমনি এমনি পাগল হয়নি তার আজ খুব করেই টের পাচ্ছেন। মেয়েটা গুণীয় যেমন গুণবতী, রূপেও তেমন রূপবতী। কোনো অংশই যেন কমতি নেই মীরার মাঝে। শওকত রহমান গলা খাঁকারি দিয়ে প্রবেশ করলেন মীরার রুমে। বিয়ে পড়ানোর আগে তিনি একান্তে সময় কাটাতে চান মীরার সাথে। প্রাণের আম্মাজানকে কাছে টেনে শেষ মুহূর্তে আরেকটু আপন করে নিতে চান তিনি। মীরা বাদে রুমের সবাই চলে গেল বাইরে। মীরার বউ সাজার মুখটা দেখে শওকত রহমান যেমন খুশি হলেন তেমনি ভাবে বুকটাও হু হু করে উঠল। একমাত্র কন্যাকে আজ অন্য ঠিকানায় পাঠাবেন তিনি। এতদিনের আগলে রাখা মেয়েটাকে অন্য কোথাও পাঠাতে হবে ভেবে ভেতরটা মুচড় দিয়ে উঠল তার। মেয়েকে বুঝতে দিলেন না, প্রকাশ করলেন না কিঞ্চিত পরিমাণও। মীরা তার আব্বাজানের আগমনেও আজ নিচু করেই রেখেছে মুখটা। আব্বাজানের সাথে চোখে চোখ মেলাতে পারবে না কিছুতে। কঠোরভাবে অশ্রুগুলোকে বন্দি করে রেখেছে আঁখি কঠোরে। আব্বাজানের পানে তাকালেই যেন অশ্রুগুলো মুক্তি পাবে। চোখের কোণ দিয়ে ঝরঝর করে বর্ষণ ধারা ঝরে যাবে কপাল ছুঁয়ে। শওকত রহমান ভঙ্গুর হৃদয়ে মীরার পাশে বসে ফাঁকা জায়গাটুকু দখল করে নিলেন। মীরার মাথায় হাত রাখতে কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেল শওকত রহমানের। নিজের ভেতরের ব্যথাতুর অনুভূতিগুলোকে সন্তর্পণে লুকিয়ে ফেললেন ছোট্ট এক শ্বাস ছেড়ে। মীরা পিতার কাঁধে মাথাটা হেলান দিল। আব্বাজানের খসখসে হাতটা টেনে নিল। নিজের দু হাতের মুঠোয় পুড়ে তাকিয়ে রইল সম্মুখে। নীরব দুজনে। টিকটিক করে সময় কেটে গেল মিনিটের পর মিনিট। শওকত রহমান ছোট্ট করে চুমু খেল মীরার মাথায়। নীরবতা ভেঙে মোলায়েম স্বরে বললেন,